He is an associate professor, Department of Political Science in Charuchandra College, Kolkata, and he's also the president of West Bengal Political Science Association. A historian by himself, an intellectual, has authored many of the books. And I would now, without taking much time, I would request Professor Bimal Sarkar Nandaji to kindly address us with his thoughts. Bimal da? I think Bimal da? কানেক্টিভিটির ইস্যু হচ্ছে মনে হয়। তাহলে আমাদের এখন আমাদের আছেন? হ্যাঁ, শৈলেশ? Yes. No, I was introducing you. I mean, we have Dr. Anupam Ganguly as well present with us in this dialogue. নমস্কার। দাদা আমরা কি নেক্সট তাহলে এখন कनेक्टिविटी इशू হচ্ছে আমরা नहीं जी बीमल जी ज्वाइन है लेकिन वो बता नहीं पा रहे हैं किस नाम से ज्वाइन है। नहीं तो वही चेक कर रहे हैं। शुरू कर सकते हैं सर, उनको अनम्यूट करना पड़ेगा ना, वो बता नहीं पा रहे हैं किस नाम से वो ज्वाइन है। হ্যাঁ বিমল দা, গ্যালাক্সি J7 দেখা যাচ্ছে আপনাকে? হ্যাঁ, গ্যালাক্সি J7। यस দাদা, আনমিউট এবার দেখা যাচ্ছে? হ্যাঁ এবার ঠিক আছে, শোনা যাচ্ছে একদম। বাস আমি একটু সমস্যা হচ্ছে, অত বেশি বুঝি না তো কি করব। আচ্ছা কি বলবো, ইংরেজি না বাংলা, কিসে বলবো? আমার মনে হয় আমরা বেশিরভাগ সবাই আমরা পশ্চিম বাংলা থেকেই বেশিরভাগ সবাই জয়েন করেছে। শৈলেশ? यस রাইট, বেশিরভাগ হ্যাঁ হ্যাঁ, বা অরিজিৎ দাও জয়েন করেছেন, বিপুল চ্যাটার্জি। হ্যাঁ জয়পুর থেকে বাংলা, হ্যাঁ বল, কেটে যাচ্ছে লাইন। হ্যাঁ মানে যারা বাঙালি যারা পশ্চিম বাংলায় থাকে এবং বাঙালি যারা পশ্চিম বাংলায় বাইরে থাকে, মানে যাদেরকে বহিরাগত বলা হয়, তারাও জয়েন করেছে এখানে। সেই জন্য ভালো। আপনি বিমল দা বাংলাতেই বলুন। I think there's some connectivity issue again. হ্যাঁ একদম শোনা যাচ্ছে পরিষ্কার, বলুন। Am I audible? Yes. Okay. Yeah. Thank you. Share my ideas about Gotua and the role of Gotua in political regions of West Bengal. পশ্চিমের রাজনীতিতে মতুয়াদের। বিমল দা আপনি আপনার ভিডিওকে বন্ধ করে রাখতে পারেন, ভিডিও বন্ধ করে রাখতে পারেন, তাহলে পরিষ্কার আরো শোনা যাবে। হ্যাঁ শোনাচ্ছে? হ্যাঁ পরিষ্কার। शैलेश शोना যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। शांतनु जी भी ज्वाइन कर गए। शैलेश उनको वेलकम करो और इंट्रोड्यूस शांतनु दा को। নমস্কার শান্তনু দা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ইন। একটা কথা, নেক্সট বক্তাকে একটু আমার শুনছে আমার কথা? হ্যাঁ বিমল দা শোনা যাচ্ছে। গোলমাল আছে। হ্যালো, নমস্কার সকলকে। নমস্কার দাদা, নমস্কার। নমস্কার নমস্কার, ওয়েলকাম, খুব ভালো হয়েছে। বিমল দা আপনি শুরু করুন এবার। সাংসদ আমি একটা মোবাইলে দেখি অন্য একটা লাইনটা খুব গোলমাল করে। বিমল দা আপনার ভয়েসটা ক্লিয়ার আসছে, আপনি বলতে পারেন। It's so problematic actually. I think we proceed for the satanic cult. শৈলেশ, কেননা বিমল দা যতক্ষণ না কানেক্ট করছে আমরা শুরু করি, কন্টিনিউ করি। বিমল দা আমরা শুরু করে দিই, কেন শান্তনু দাও এসে গেছেন।
এবং শতনিকও রয়েছেন, বাকি সবাই এখানে জয়েন করে গেছেন আজকে। আমাদের গত প্রায় এখানে অনেক বিদগ্ধ ব্যক্তি, অনেককে আমি চিনতে পারছি, দেখতে পারছি এখানে বিভিন্ন স্ট্রিম থেকে তারা আছেন। পলিসি অ্যানালিস্ট, পাবলিক পলিসি অ্যানালিস্টরা রয়েছেন, একাডেমিক্সরা রয়েছেন, প্রফেসরস, এবং বিভিন্ন ক্ষেত্র থেকে সারা ভারতবর্ষ থেকেই লোকে জুড়েছেন আমাদের সাথে আজকে এখানে। এবং এটার আজকে খুবই একটি বিশেষ আলোচনা। এবং গত শৈলেশ তার ইউথ ফর ইন্ডিয়া এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন মিলে একটি সিরিজ শুরু হয়েছিল আজ থেকে প্রায় মাস দুয়েক আগে, এবং আগাগোড়া বিভিন্ন বিষয়ে পশ্চিমবাংলা কেন্দ্রিক আলোচনা বিভিন্ন সময় হয়েছে। এবং আমাদের যুব সাংসদরা যারা, তারা জুড়েছেন, বক্তব্য রেখেছেন। আজকে এটা একটি বিশেষ দিন, কেননা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাধিপতি শান্তনু ঠাকুর মহাশয় আমাদের সাথে আছেন। এবং পরিষ্কারভাবে একটা জিনিস বোঝা যাচ্ছে, এবং এটা গত প্রায় বছর দুয়েক, যে মতুয়া সমাজের অবদান পশ্চিমবাংলার ক্ষেত্রে তো বটেই, কিন্তু এই যে একটি সাংস্কৃতিক সামাজিক চেতনা, একটি জাগরণ যে সৃষ্টি হয়েছে গত 2 বছর ধরে, এটা পরিষ্কার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের অবদান। এবং শুধু আজকে পশ্চিমবাংলায় না, সারা ভারতবর্ষে যেমন মতুয়া সমাজের মানুষরা ছড়িয়ে আছেন, কিন্তু সারা ভারতবর্ষের মানুষ বিভিন্ন প্রান্তে, এবং এটা আমি বলার জন্য বলছি না, কেন একাধিক কার্যক্রম অনেক আমরা করেছি বিভিন্ন ক্ষেত্রে। আমরা দেখেছি যে কেরল থেকে শুরু করে জম্মু কাশ্মীর অবধি, এবং নর্থ ইস্ট, উত্তর পূর্ব ভারত তো আমি ছেড়েই দিলাম, সেখানে তো হবেই, যে মানুষের মধ্যে একটি সজাগতা জেগেছে এবং একটি উৎসুকতা জেগেছে যে মতুয়া সমাজ, তার অবদান স্বাধীন ভারতবর্ষে, তার অবদান পশ্চিম বাংলায়, তার অবদান গত 70 বছরেরও বেশি, এবং গত 70 বছরে তো বটেই, এই অবদান মানুষ আরো বেশি করে জানতে চায়। এবং আমার মনে হয় যে এই যে একটি নবজাগরণ যে শুরু হয়েছে পশ্চিম বাংলায়, এবং পশ্চিম বাংলায় আজকে যা ঘটনা ঘটছে, শান্তনু ঠাকুর নিজে ভুক্তভোগী একদিক থেকে, কিন্তু যারা নেতা হয় তাদের তো আর ভুক্তভোগী বলা যায় না, তারা লড়াকু হন। কিন্তু উনি নিজে এই করোনার সময়, লকডাউনের সময়, উনি এবং অন্যান্য সাংসদরা যে কি পরিমাণ তাদের চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, নিজেদের মানুষের প্রতি, নিজেদের মানুষের পাশে দাঁড়াতে গিয়ে, সেটা তারা ভুগেছেন এবং সারা ভারতবর্ষের মানুষ কিন্তু দেখেছে। এবং আমরা দেখছি যে এই যে নবজাগরণ একটি পশ্চিম বাংলায় শুরু হয়েছে গত কয়েক বছর, বিশেষ করে গত 2-3 বছর, সেই নবজাগরণে মতুয়া সমাজের যে অবদান, সেটা একটি বিশেষ অবদান। এবং আমার মনে পড়ছে যে গত 2019-এ সেই 2 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গেলেন, বড়মার সাথে দেখা করলেন, বড়মার আশীর্বাদ নিলেন, এবং সেই যে বিপুল জনসমাগম, নরেন্দ্র মোদীজি সেইখানে দাঁড়িয়ে উনি যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণ এবং সেই 2রা ফেব্রুয়ারি যে দেখেছে, তাদের মনে এই দৃঢ় বিশ্বাস এসে গেছিল যে পশ্চিম বাংলায় পরিবর্তন আসন্ন। আমার মনে হয় সেই জন্য আজকে আমাদের এইটি একটি প্রয়াস, শৈলেশ নিজে উদ্যোগ নিয়েছেন, আমরা সবসময় আছি। এবং মতুয়া সমাজের যে লেভেল অফ এনার্জি এবং যে লেভেল অফ কমিটমেন্ট, আমার মনে হয় আনপ্যারালেল বললেই খুব কম বলা হবে। আমি সেই জন্য নিজেকে খুব কৃতজ্ঞ মনে করছি, ভাগ্যবান মনে করছি যে আজকে আমরা এই একটি আলোচনা আয়োজন করতে পেরেছি। আমি শৈলেশকে বলবো, শৈলেশ আমার মনে হয় যদি হ্যাঁ, বিমলদা জয়েন করে গেছেন, বিমলদা শুরু করবেন। আমি অনুরোধ করেছিলাম শান্তনু ঠাকুরকে, শান্তনুকে, যে উনি প্রথমে বলুক,
কিন্তু ওনার ইচ্ছে হয়েছে যে উনি সর্বশেষে বলবেন। না, তো আমরা সবাই আপনারা বললে শেষে সমাপন শান্তনু ঠাকুর করবেন, এবং তার মাধ্যমে আমরা যাতে আরো নতুন করে শুধু জানতে পারি না, নতুন করে যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি, এটাই আজকের এই আলোচনার উদ্দেশ্য। আমাদের মেন্টর নির্বন্দা জি পুরো রেগুলারলি উনি গাইড করতে থাকেন, তাই জন্য এখন এই প্রয়াসটা সফল হচ্ছে। আমি এখন রিকোয়েস্ট করি প্রফেসর বিমল শঙ্কর নন্দাজিকে কি আপনি কাইন্ডলি আপনার রিমার্কসটা আমাদের মধ্যে রাখুন। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ, বিশেষত অনির্বাণকে, কারণ অনেক দিন ধরেই বাংলায় একটা নতুন ন্যারেটিভ বা সংস্কৃতি তৈরির জন্য অনির্বাণ চেষ্টা করে চলেছেন। আপনারাও তাদের সঙ্গে রয়েছেন এবং আমরা আশা করছি যে আগামী দিনে আমরা ডেফিনেটলি পশ্চিমবাংলায় একটা অল্টারনেটিভ ন্যারেটিভ সেটা কিন্তু তৈরি করতে পারবো। এখন এই অল্টারনেটিভ ন্যারেটিভ আলোচনা করতে গেলে, বা আমরা যে আজকে বলেছি যে রিসার্জেন্স অফ ওয়েস্ট বেঙ্গল, উই আর রিয়েলি কনসার্নড অ্যাবাউট দ্য রিসার্জেন্স অফ ওয়েস্ট বেঙ্গল। কেন আমরা রিসার্জেন্সের কথা ভাবছি? কারণ ওয়েস্ট বেঙ্গলের যে বর্তমান অবস্থা, উই আর নট হ্যাপি উইথ দ্যাট। সেই অবস্থাটা আমরা মানতে পারি না, যার জন্য রিসার্জেন্সের কথা ভাবছি। এবং এই রিসার্জেন্সের ক্ষেত্রে আমাদের প্রত্যেকের যদি ভূমিকা থাকে, ডেফিনেটলি মতুয়া মানুষজন, আমাদের ভাই বোনেদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। দে মাস্ট প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ফিউচার রিসার্জেন্স প্রসেস অফ ওয়েস্ট বেঙ্গল। এই ভাবনা চিন্তা থেকেই এই আলোচনা, আমারও বক্তব্য এই ভাবনা চিন্তা থেকে। এখন মতুয়াদের যে দ্য সাগা অফ মতুয়াস, আমার কাছে যেটা সেই ইতিহাস, সেটা হচ্ছে হিস্ট্রি অফ পলিটিক্যাল কনসাসনেস এন্ড ইজ দ্য হিস্ট্রি অফ ইউনিটি। তাদের যে চেতনা, সামাজিক চেতনা, আলটিমেটলি হুইচ ট্রান্সফর্মড ইনটু পলিটিক্যাল কনসাসনেস, তার সঙ্গে একটা ঐক্যের কনসেপ্টটা কিন্তু সেই আন্দোলনটা যদি আলোচনা করি আমরা কিন্তু বুঝতে পারবো। সেই আন্দোলন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, আন্দোলনের পাটে আমি খুব একটা যাব না, অল্পই যাব। আমরা আগামী দিনে কিভাবে মতুয়ারা পশ্চিমবঙ্গের যে নতুন বাংলা তৈরি করার চেষ্টা সকলেই চালাচ্ছেন, অনির্বাণ বাবু চালাচ্ছেন, সেখানে কিভাবে মতুয়ারা তার একটা বড় অংশ হতে পারেন, আমি সেটাই বলার চেষ্টা করব। এখন এটা অস্বীকার করার উপায় নেই যে মতুয়াদের যে ইতিহাস, সেটা একটা দীর্ঘ লড়াই এবং কষ্টের ইতিহাস। অত্যন্ত কষ্ট করেছে। আমরা যারা এই বাংলার মানুষ, মেদিনীপুর জেলায় জন্মেছি, পার্টিশন তেমন কোনো প্রভাব আমাদের উপর পড়েনি। আমাদের জীবনটা খুব সহজেই এগিয়েছে। কষ্ট কাকে বলে সেইভাবে আমরা জানি না। মতুয়ারা যে সম্প্রদায়ের মানুষজন, মূলত মতুয়া, তারাও অনেকে মেদিনীপুর জেলায় আছেন, কিন্তু তাদের কাছে আমি মতুয়ার এই ভাবনাটা শুনিনি। আমি পরবর্তীকালে যখন কলকাতায় এলাম, এই আন্দোলন বা তাদের ধর্ম কিছুটা দেখার এবং তাদের সম্পর্কে জানার সুযোগটা পেলাম। এবং আমি দেখেছি যে পূর্ব বাংলা থেকে, মূলত একটা বড় জায়গা থেকে হাজার হাজার মানুষজন তারা এখানে এসেছেন, এসে সেটেল করেছেন, তাদের শ্রম দিয়েছেন এবং তারা একটা পরিচিতি, আইডেন্টিটি গড়ে তুলতে পেরেছেন। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং they fought tremendously for the betterment of their life as well as the society। অর্থাৎ শুধু নিজের জীবন নয়, নিজের জীবন তৈরির জন্য তো চেষ্টা করেছেন, উপরন্তু সমাজটাকে তারা প্রতিষ্ঠা করেছেন, একটা বিশেষ সামাজিক ব্যবস্থা তারা গড়ে তুলেছেন। আমার কাছে মতুয়াদের গুরুত্ব কিন্তু এইটাই। এখন আমাদের, আপনারা জানেন যে ভারতে ব্রিটিশরা আসার পর অনেক মুভমেন্ট হয়েছে। ব্রিটিশ শিক্ষার প্রভাবে এদেশেও মুভমেন্ট অনেক হয়েছে, কিন্তু মতুয়া মুভমেন্টটা একটা অদ্ভুত মুভমেন্ট, একটা ইন্ডিজেনাস মুভমেন্ট। মাটির কাছাকাছি থেকে এই আন্দোলনটা তৈরি হয়েছিল। অর্থাৎ ইংরেজি শিক্ষায় শিক্ষিত, উচ্চ শিক্ষিত মানুষ তারা একটা মুভমেন্ট শুরু করলেন। মতুয়া মুভমেন্ট কিন্তু ওইভাবে শুরু হয়নি, একেবারে মাটির কাছাকাছি। 19th সেঞ্চুরির মোটামুটি মাঝার একটু পরের দিকে, 70-এর দশকে যখন এই মুভমেন্টটা শুরু হলো, যারা মুভমেন্টটা শুরু করলেন তারা কিন্তু তাদের যে জীবন দর্শন, জীবন বোধ, সেখান থেকেই, তাদের দৈনন্দিন অভিজ্ঞতার ভিত্তিতেই তারা বুঝেছিলেন যে দে হ্যাভ টু চেঞ্জ দ্য সোশ্যাল স্ট্রাকচার, সামাজিক কাঠামোটাকে বদলানোর দরকার। এবং হরিচাঁদ ঠাকুর, পরবর্তীকালে গুরুচাঁদ ঠাকুর,
তারা যে আন্দোলনগুলো করেছিলেন সেটাও কিন্তু যে কোনো রিফর্ম মুভমেন্টের মতোই। অদ্ভুত লাগে ওই সময়েও মতুয়ারা কিন্তু মেন উইমেন যে ডিসক্রিমিনেশন তার বিরোধিতা করেছেন, যে নারী পুরুষ সমান হবে, সেই আন্দোলনের মধ্যে ছিল। কাস্ট যে আমাদের সমাজের একটা কি বলবো অনড় অচল ব্যবস্থা, তাকে সচল করার কথা ভেবেছেন যে মানুষ, আমরা যাকে বলি সোশ্যাল যে মোবিলিটি, সেই সোশ্যাল মোবিলিটি এখন সোশিওলজিটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। মতুয়াদের ভাবনা চিন্তার মধ্যে কিন্তু সোশ্যাল মোবিলিটি এসেছিল, যে একটা মানুষকে তুমি চিরদিন এক জায়গায় রাখতে পারো না, সে যদি তার জ্ঞান বা বিদ্যা দিয়ে অনেক কিছু অর্জন করতে পারে তাহলে সে সামাজিক যে ল্যাডার বা মুইবে অনেকে উপরে উঠতে পারে। এই ভাবনা চিন্তাটা কিন্তু মতুয়ারা এনেছিলেন। কিন্তু এবং মনে রাখবেন একদম জীবনের অভিজ্ঞতা থেকে, কোনো ব্রিটিশ শিক্ষা বা এর ভিত্তিতে নয় কিন্তু। ফলে মতুয়াদের এইটা আমাকে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, যে এটা পরবর্তীকালে এটা কিন্তু পশ্চিমবাংলা রিসার্জেন্সে কাজে লাগতে পারে আমাদের। আমরা জানি যে এই বাংলায় তাদের অনেকে চলে আসতে বাধ্য হয়েছিলেন, বাট দে নেভার শুক অফ দেয়ার ডিস্টিংক্ট আইডেন্টিটি। তাদের আইডেন্টিটি কখনো ছাড়েননি। এই যে আইডেন্টিটিটা তাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ। তারা হরিচাঁদ বা গুরুচাঁদের ফলোয়ার, কখনো তারা সেটা লুকোননি, তারা বরং ধরে রেখেছেন। এবং তাদের যে ভাবনা চিন্তার সঙ্গে এটা আবার সনাতন হিন্দু ধর্মেরও একটা গুরুত্বপূর্ণ যোগটা হচ্ছে বৈষ্ণব ট্র্যাডিশন। তাদের ভাবনা চিন্তার মধ্যে অনেক বৈষ্ণব ট্র্যাডিশনটাও আমি দেখেছি, যে তারা সেটাকেও আত্মীকরণ করেছেন। ফলে মতুয়াদের এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, যে একদিকে সমাজ গঠন, অন্যদিকে নিজেদের যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটি ধরে রাখা। আজকে আমরা বাঙালি আইডেন্টিটির কথা বলছি, অথচ বাঙালি আইডেন্টিটিকে ন্যাশনাল আইডেন্টিটির সঙ্গে মেলাতে হবে, এইটা আমরা কেউ বলি না। কিন্তু আমরা ওই বাঙালি আইডেন্টিটি, আমাদের এখানে একটা অদ্ভুত ন্যারেটিভ চলে যে বাংলা বোধহয় আলাদা কিছু একটা, সামথিং ডিফারেন্ট ফ্রম মেন স্ট্রিম ইন্ডিয়ান পলিটিক্স অর সোশ্যাল সিস্টেম। একদম ভুল কথা। মনে রাখতে হবে বাংলা কিন্তু এখানে লড়াই করেছে স্বাধীনতা আন্দোলনের জন্য, ভারত মাতার জন্য। এখানে অন্য কিছু পুজো কিন্তু বিপ্লবীরা করেননি। ফলে মেন স্ট্রিম পলিটিক্স এর সঙ্গে বেঙ্গল পলিটিক্স কে মেশাতে হবে। মতুয়াদের এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আমরা বাঙালি আইডেন্টিটি রাখবো, কিন্তু ন্যাশনাল পলিটিক্স থেকে আমরা আলাদা নই। মতুয়ারা তো তাদের নিজেদের আইডেন্টিটি রেখেছেন, কিন্তু পরবর্তীকালে বেঙ্গল সোসাইটি বা পলিটিক্সের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়েছেন। এই যে কনভার্জেন্স, এই যে একীকরণ, এইটা কিন্তু মতুয়াদের কাছ থেকে শেখার বিষয়। এখন আমরা জানি যে মতুয়াদের সমস্যা তো এখানে ছিলই। 1946-7 এর পরে একটা বড় অংশের মানুষ ওপার থেকে আসেন, এবং তাদের মধ্যে যেটা ছিল দ্য কোশ্চেন অফ সিটিজেনশিপ। 70-এর দশক থেকে বামপন্থীরা এই ইস্যুটাকে ধরেছিল, কিন্তু ইস্যুটাকে জাস্ট ওভারলুক করে গেছে। বামপন্থীদের রাজনীতি একটু অন্যরকম ছিল। তাদের বক্তব্য আমাদের ভোট দাও, আমরা মোটামুটি সব ঠিক আছে। সিটিজেনশিপ যে একটা বড় ইস্যু ছিল, সেইটাকে বামপন্থীরা কখনো সেভাবে গুরুত্ব দেয়নি, জাস্ট ওভারলুক করেছে। কংগ্রেসের কাছে জাস্ট মতুয়া হিন্দু বা অন্যান্য হিন্দু এবং মুসলিম, তারা হচ্ছে আনরেকগনাইজড রিফিউজি, এর বেশি কংগ্রেস কোনো কালে ভাবেনি। সিএএ কিন্তু প্রথম সেই ইস্যুটাকে অ্যাড্রেস করলো। 2014 সালের মধ্যে যারা এসেছেন, যারা কয়েকটা দেশ থেকে, তারা ধরে নিতে হবে যে তারা ধর্মীয় ভাবে সেখানে অত্যাচারিত হয়েই এসেছেন, তা নইলে নিজের দেশকেও ছেড়ে আসে না। তাদের এদেশে নাগরিকত্ব দেওয়া হবে। একটা দীর্ঘদিনের দাবি ছিল নাগরিকত্ব। আপনারা জানেন যে ইভেন 2002-3 সালেও যখন ওখানে খালেদা জিয়ার সরকার ছিল, সেই সময় প্রচুর মানুষ এখানে চলে আসেন এবং দীর্ঘদিন ধরে স্টেটলেস হিসেবে তারা কাটিয়েছেন, এবং লুকিয়ে চুরিয়ে কাটাতে হয়েছে, কষ্ট নিয়ে কাটাতে হয়েছে। সিএএ কিন্তু সেই সমস্যার অনেকটাই সমাধান করতে পারবে। ফলে তাদের যে মুখ্য দাবিটা ছিল সিটিজেনশিপ, নাগরিক হিসেবে একটা দেশের বাঁচা, সেইটা কিন্তু সিএএ তাদের করতে পেরেছে। ফলে অনেকটা কিন্তু তাদের সমস্যাটা মেটাতে তারা পেরেছেন। আগামী দিনে আমাদের সমাজে মতুয়ারা কিভাবে কাজে লাগতে পারেন বা তারা কি কন্ট্রিবিউট করতে পারেন? দেখুন, পূর্ব বাংলায় যে অঞ্চলে মতুয়ারা থাকতেন, ধরুন বলি বরিশাল, ফরিদপুর, ঢাকা, খুলনা, যশোর, ওই অঞ্চলগুলোতে যদি আপনারা দেখেন যে জমি চাষ, তারা কিন্তু পাইওনিয়ার পেজেন্ট, সে মানে মার্সি ল্যান্ড, ফরেস্ট ল্যান্ড, সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে চাষ করা, ও
অত্যন্ত কঠোর পরিশ্রম দিয়ে সেটা কিন্তু তারা করেছেন এবং সেই অঞ্চলে সোনা ফলিয়েছেন। 46-47-এ ওখান থেকে এসে এ বাংলাতে যারা কৃষিকে পেশা হিসেবে নিয়েছেন, ম্যাক্সিমাম তাই করেছেন, কৃষিকে পেশা হিসেবে নিয়েছেন, তারাও কিন্তু এ বাংলায় সোনা ফলিয়েছেন। তাদের সেই শ্রম সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। ফলে এই হার্ড ওয়ার্কিং পেজেন্টস দ্বারা তারা পরিশ্রম করেছেন, নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। ভবিষ্যৎ বাংলা গঠনে কিন্তু অবশ্যই সেটা আমাদের কাজে লাগবে। এখন রাজনীতির কথায় যদি আমি আসি, না, আই মে কাম টু পলিটিক্স নাও। আমরা জানি 46-47 সালেই রাজনৈতিক প্রক্রিয়া কিছুটা মতুয়াদের সমস্যা বাড়িয়েছিল। যারা মতুয়াদের মূল সংগঠক ছিলেন ঠাকুর, বিশেষত পি.আর. ঠাকুর, তিনি বুঝেছিলেন যে দেশভাগ কিন্তু মতুয়াদের পক্ষে একটা ভালো হতে যাচ্ছে না। ফলে কংগ্রেসের ভাবনা চিন্তা তিনি কিছুটা গ্রহণ করেছিলেন এবং 47-এ ভারত ভাগের পরেই তিনি কিন্তু চলে আসেন। কিন্তু আমরা জানি যে সেই সময় যোগেন মন্ডল তিনি মুসলিম লীগের সঙ্গে থাকেন। লীগ এবং মুসলিম দলিত ঐক্যে এই একটা ভাবনা চিন্তা তিনি কিন্তু সেখানে প্রচার করেছিলেন। হয়তো সেটা কি বলবো, টেম্পোরারিলি জনপ্রিয় হয়েছিল, কিন্তু রাইটিং অফ দ্য ওয়াল সেটা কিন্তু পড়তে পেরেছিলেন পি.আর. ঠাকুর। ফলে তিনি কিন্তু বুঝেছিলেন যে যদি মতুয়াদের সম্মান নিয়ে বাঁচতে হয় মানুষকে, তাহলে কিন্তু আমাদের বাংলাতেই আসতে হবে, পশ্চিম বাংলায় আসতে হবে। ফলে ধীরে ধীরে কিন্তু পশ্চিম বাংলায় তাদের আসা শুরু হয় এবং আমরা তার যে ভাবনা চিন্তাটা কতখানি ঠিক ছিল সেটা আমরা দেখি 1950 রায়টসের পরে সেই যোগেন মন্ডল, যিনি পাকিস্তানে আইনমন্ত্রী হয়েছিলেন, ওখানকার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার হয়েছিলেন, তিনিও কিন্তু আলটিমেটলি এখানে আসতে বাধ্য হন, চলে আসতে বাধ্য হন। এবং তার আগে থেকেই পি.আর. ঠাকুর এখানে রিফিউজি রিহ্যাবিলিটেশনে অংশ নিয়েছেন, পরবর্তীকালে যোগেন মন্ডলও সেই কাজে অংশ নিয়েছেন। ফলে মতুয়াদের শুধুমাত্র এখানে আসলাম বসে গেলাম সেই কাজটা তারা করেননি। এখানে রিফিউজি রিহ্যাবিলিটেশনেও আমি ইতিহাসের পাতাগুলো উল্টাচ্ছিলাম, দেখলাম তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে ছিন্নমূল হয়ে আসা একটা নতুন ব্যবস্থা তৈরি করা, নিজেকে প্রতিষ্ঠা করা এবং সমাজকে গড়ে তোলা, এই যে মতুয়াদের অভিজ্ঞতা, আমি মনে করি আগামী দিনে কিন্তু বাংলা গঠন করতে গেলে তাদের কাজে লাগবে এবং সিএএ তাদের সেই অপরচুনিটিটা দিয়েছে। এখন আমি নেক্সট পার্টে আসছি, আগামী দিনে নতুন বাংলা গঠনে আমরা কি ভূমিকা আশা করতে পারি মতুয়াদের কাছ থেকে, বা তারা কি ভূমিকা পালন করতে পারেন। আমরা যে নতুন বাংলার কথা ভাবছি, যেটা নতুন বাংলা আমরা গড়ব, যে বাংলায় রাজনৈতিক দ্বন্দ্ব যে জায়গায় এখন পৌঁছেছে সেটা কিছুটা কমাতে হবে। আপনারা জানেন যে 60-এর দশকের মাঝামাঝি থেকে বাংলা হচ্ছে কি বলবো রাজনৈতিক দ্বন্দ্বের ক্ষেত্র, এবং যদি কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য দেখেন, রাজনৈতিক হিংসা বাংলা কিন্তু একেবারে উপরের দিকে বরাবর থাকে। এটা খুব ভালো পরিচয় নয় আমাদের। আগামী দিনে নতুন বাংলার কথা যদি ভাবতে হয়, এমন একটা বাংলা যেখানে রাজনৈতিক দ্বন্দ্ব কিন্তু কমাতে হবে, বরং সামাজিক যে শক্তিগুলোকে শক্তপোক্ত করতে হবে, যারাই রাজনৈতিক দ্বন্দ্বটা কমাবে। এখানে রাজনৈতিক দ্বন্দ্বটা বেশি হয় কেন? কারণ এখানে সবকিছুতে আমরা পলিটিক্যালি দেখি, পলিটিক্যাল অ্যাপ্রোচ দিয়ে সবকিছুকে বিচার করি এবং আমরা কাউকে জায়গা দিতে চাই না। পলিটিক্যাল কনফ্লিক্ট যদি কমাতে হয়, তাহলে কিন্তু মতুয়াদের আন্দোলন আমাদের কাছে একটা ল্যান্ডমার্ক হতে পারে। সেখান থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি, কারণ এই আন্দোলন ঐক্যের কথা বলেছে, মানুষকে এক করার কথা বলেছে। পশ্চিমবাংলায় যদি রাজনৈতিক দ্বন্দ্ব সত্যিই কমাতে হয় আগামী দিনে, রাজনীতিকে রাজনীতির জায়গায় এবং সামাজিক প্রক্রিয়াগুলোকে যদি শক্তপোক্ত করতে হয়, তাহলে রাজনৈতিক দ্বন্দ্ব কমবে। সেক্ষেত্রে কিন্তু মতুয়াদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। দ্বিতীয়, আগামী যে রাজ্যের কথা আমরা ভাবছি, যে ভাবনাটা আমাদের মাথায় এসছে, আপনাদের মাথায় এসছে, সেটা হচ্ছে যে একটা উন্নত বাংলা আর নিউ ডেভেলপড বেঙ্গল। আর ডেভেলপমেন্টের বিভিন্ন দিক আছে। আমরা জানি যে ডেভেলপমেন্টের ডেফিনেটলি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে আমরা ডেভেলপমেন্টের একটা ইয়ারস্টিক যদি ধরি, অন্য একটা অবশ্যই এগ্রিকালচার, এবং এই এগ্রিকালচারও বাংলাকে অনেকটাই একটা জায়গা দিতে পারে এগ্রিকালচার। এবং এক্ষেত্রেও মতুয়াদের অভিজ্ঞতা কাজে লাগবে। আমি আগেই বলেছি যে
এখনকার বাংলাদেশ, আগেকার পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানে যে অঞ্চলে মতুয়ারা থাকতেন, যে ভয়ঙ্কর কৃষি মানে জমিগুলোকে তারা কৃষি জমিতে রূপান্তরিত করেছিলেন, সেই অভিজ্ঞতা কিন্তু এখানেও তারা কাজে লাগিয়েছেন। ফলে আগামী দিনে যদি কৃষি এবং শিল্পের আমরা সুষম বিকাশ পশ্চিম বাংলায় দেখতে চাই, তাহলে কিন্তু মতুয়াদের অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। 3 নম্বর, মতুয়াদের যে সামাজিক ঐক্যের ভাবনা। আমরা জানি যে মতুয়াদের আন্দোলনের যে মূল লক্ষ্যই ছিল একটা নতুন সমাজ গড়ে তোলা, যে সমাজে ওই পিছিয়ে পড়া, তারা দলিত, সে অগ্রসর, সেই আইডেন্টিটি গুলো থেকে আমরা বেরোতে চাইছি। আমি নিজস্ব আইডেন্টিটি করতে থাকি, আমি মেদিনীপুরের মানুষ, সেই আইডেন্টিটি যাবে না, কিন্তু বৃহত্তর বাংলা গঠনের জন্য সেই আইডেন্টিটি গুলোর সঙ্গে আমাদের জেনারেল আইডেন্টিটিকে মেশাতে হবে। মতুয়াদের যে আন্দোলন, তাদের একদিকে যেরকম আইডেন্টিটি রেখেছেন তারা, ঠিক অন্যদিকে তারা কিন্তু সামাজিক ঐক্যের কথা বলেছেন। আমরা যদি পশ্চিমবাংলায় সামাজিক ঐক্যটা আনতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে একটা নতুন বাংলা তৈরি হবে, যে বাংলায় কিন্তু রাজনৈতিক হিংসা কমবে, বরং একটা মানে ঐক্যের বাতাবরণ তৈরি হবে। মতুয়াদের অভিজ্ঞতা কিন্তু আমার মনে হয় সেটা অনেক বেশি কাজে লাগবে। নেক্সট পয়েন্ট হচ্ছে ইন্টিগ্রেশন অফ সোসাইটি, সমাজের একীকরণ। সমাজকে এক করতে হবে। আমাদের এখন পশ্চিমবাংলায় যে আইডেন্টিটিটা আমরা দেখি, মূলত পলিটিক্যাল আইডেন্টিটি, যে এই দল, সে সেই দল, আমি আমার সমস্ত সুবিধাগুলো আমার কাছে রাখবো, ওকে দেব না, ওকে তার জায়গাটা ছাড়বো না। এই অদ্ভুত একটা অপরকে জায়গা না ছাড়ার প্রবণতা কিন্তু দেখা দিচ্ছে। মতুয়াদের ভাবনা চিন্তার মধ্যে কিন্তু আমি দেখেছি ইন্টিগ্রেশন রয়েছে, অর্থাৎ একদিকে আইডেন্টিটি রেখে বৃহত্তর সমাজের অঙ্গীভূত হওয়া, এটাই কিন্তু মতুয়াদের জীবনের অভিজ্ঞতা। ফলে আগামী দিনে আমি, অনেকেই মতুয়াদের বিচার করেন তাদের রাজনৈতিক প্রভাব দিয়ে, যে 6টা বা 7টা আসনে তারা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেন, তারা 40 বা 44টা বিধানসভা আসনে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেন, হিসেব উল্টে দিতে পারেন, ইত্যাদি ইত্যাদি। আমি কিন্তু এইভাবে মতুয়া আন্দোলনকে দেখি না। আমার কাছে মতুয়া আন্দোলন শুধু একটি ধর্মীয় বা সামাজিক আন্দোলন নয়, এটা মানুষের আন্দোলন, যে আন্দোলন কিন্তু তৈরি হয়েছিল একেবারে তৃণমূল স্তর থেকে, মানুষের নিজের যে জীবন বোধ সেখান থেকে। ওর বর্তমান বাংলায় কিন্তু সেই আন্দোলনটা আমাদের দরকার, কারণ আমরা খুব ভালো অবস্থায় নেই, আমরা বাংলাকে বদলাতে চাইছি। এই বদলানোর ক্ষেত্রে মতুয়াদের যে অভিজ্ঞতা, তাদের যে চেষ্টা, সেটা কিন্তু আমাদের কাজে লাগতে পারে। অর্থাৎ আইডেন্টিটি রেখেও সে আইডেন্টিটিকে বৃহত্তর সমাজের সঙ্গে মিশিয়ে দিয়ে একটা অখণ্ড ইন্টিগ্রেটেড ইউনিটি সত্তা তৈরি করা, এটাই কিন্তু মতুয়া আন্দোলনের বড় শিক্ষা। আগামী দিনে রিসার্জেন্ট বাংলায় এই শিক্ষাটা কিন্তু আমাদের কাজে দেবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, আমি সত্যি মতুয়াদের সম্পর্কে আমার ভাবনা চিন্তা প্রায় কিছুই ছিল না। এটা করতে গিয়ে আমি পড়াশোনা করেছি, কিছুটা নিজেকে ডেভেলপ করার সুযোগ পেয়েছি, খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। আগামী দিনে এটা নিয়ে আরো একটু চর্চা করার ইচ্ছে আছে। এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। নমস্কার। বন্দে মাতরম। বিমলদা, অসংখ্য ধন্যবাদ। এই আপনি আজকে এত সুন্দর করে একটি ন্যারেটিভ তৈরি করার যে ডিসকাশনটা আপনি শুরু করেছেন, আমার মনে হয়, এবং যে বলে আপনি শেষ করলেন, কেন আপনি যখন বলছিলেন আমি আমার পড়াশোনার মাধ্যমেও সেটাকে পজিশন করার চেষ্টা করছিলাম। এবং যেটা সবচেয়ে অদ্ভুত, যে আমি যদি নরেন্দ্র মোদীজির কথা বলি, উনি যে সামাজিক ভ্যালু বা যে সামাজিক চেতনার কথা মোদীজি বারবার বলছেন, সে স্বচ্ছতা থেকে আরম্ভ করে ইউনিটি এবং রাইজিং অ্যাবভ ডিভিশনস, সোসাইটাল এবং মাটির সাথে মিশে থাকা, আবার নতুন করে শিকড়, নিজেদের শিকড় এবং আরো জোর করে আবার ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া, এই সবগুলো আমি আপনার এই বিশ্লেষণের মাধ্যমে পাচ্ছিলাম, মতুয়া সমাজের রিফ্লেক্ট করছি। আমার মনে হয় আপনি যেটা দিয়ে শেষ করলেন, আগামী দিনে এটা আবার একটা তালে শুরু হলো। আগামী দিনে আমরা বেশ কয়েকটা এরকম আলোচনা যদি করি, অরিজিৎ দাও এখানে রয়েছেন, আমার মনে হয় এই মতুয়া সমাজ কেন্দ্রিক আলোচনা যদি আমরা আরো বেশি করে করি বিভিন্ন প্রান্তে, এটা খুব ফলপ্রসূ হবে আমাদের নিজেদের বোঝার
এবং মানুষকে আরো বেশি করে বোঝানো এবং জাগিয়ে তোলা রিসার্জেন্স, এবং আপনি প্রত্যেকটা রিসার্জেন্স অফ ওয়েস্ট বেঙ্গলের সাথে জুড়ে দিচ্ছিলেন, সেটাই সবচেয়ে প্রাসঙ্গিক, যে রিসার্জেন্স অফ ওয়েস্ট বেঙ্গল করতে গেলে মতুয়া সমাজের যে কন্ট্রিবিউশন, তাদের ইনভলভমেন্ট, দ্যাট ইজ এক্সেপশনাল এন্ড ক্রুশাল। So thank you so much. খুবই খুবই ধন্যবাদ প্রফেসর বিমলা, যেইভাবে আপনি আমাদের সঙ্গে বিষয়টা রাখলেন। আর ঠিকই অনির্বাণদা আমাদের সবটাই গুছিয়ে একটা কনক্লুশন ভাবে আমাকে এই বিষয়টা সবার কিছু রাখলেন। আমাদের মধ্যে এখন কনভেনার অফ জন অধিকার মঞ্চ শ্রী সুমন্ত্রা মাইতি জিও আছেন, জি এই ডিসকাশন এন্ড ডায়ালগে উনি পার্টনার ভাবে পুরো মঞ্চটা উনি আমাদেরকে সহযোগ করেছিলেন। যা হোক, আমরা আগে যাই। আমাদের মধ্যে এখন আছেন প্রফেসর সতনাইক পালজি। As an occupation, he's an assistant professor sociology in the West Bengal Education Service since 2018. Currently, he's also pursuing PhD in comparative Asian studies from National University of Singapore, MA from Presidency University, and BA from Asutosh College. আমরা অবশ্যই ওনার মধ্যে যে বিষয়টা যদি শুনবো, একটা আমাদের আর comparative understanding on how Matwa Samaj has been a good contribution or have been contributing for the resurgence of West Bengal would be really understanding. আর আমার মনে হয় যে শতনিকের মতন শতনিক আরো বেশি করে এইসব নিয়ে চর্চা করা, বক্তব্য রাখা, কেন ওর যেটা হচ্ছে যে একদিকে প্রেসিডেন্সি, একদিকে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, যেটা আজকে সারা পৃথিবীতে আন্তর্জাতিক মানের একটি অগ্রিম পংক্তির একটি ইউনিভার্সিটি, সেখানে শতনিক পিএইচডি করছে এবং তার মধ্যে জাতীয়তা বোধ এবং জাতীয়তা ভাব দুটোই রয়েছে। সেই জন্য খুবই ভালো যে ও জয়েন করেছে আজকে আমাদেরকে এখানে। এবং আমার মনে হয় যে আমরা এইরকম একটি গ্রুপ আস্তে আস্তে তৈরি করে যাতে আরো বেশি করে এই নিয়ে কথা বলা যায়, চর্চা করা যায়, খুবই ভালো। অনির্বাণদা, বিমলদা এবং শান্তনু বাবুকে আমার সশ্রদ্ধ প্রণাম, এবং অরিজিৎ দাকেও আমার ধন্যবাদ সবাইকে। এবং আপনারা যেরকম বিমল বাবুর পর কথা বলার সমস্যাটা এই হলো যে বিমল বাবুর রিসার্চ খুব ভালো, তো নতুন কিছু বলতে গেলে আমাকে অনেক ভাবনা চিন্তা করে বলতে হয় আর কি। যাই হোক, আমি এগিয়ে নিয়ে যাই কিছুটা ডিসকাশনটা, কারণ বিমল বাবু একটা খুব ভালো পয়েন্ট বলেছেন যে প্রতিকূলতার মধ্যে তৃণমূল স্তর থেকে কি করে আমরা পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে পারি, যতটাই খারাপ হোক না কেন সিচুয়েশন। আমরা যদি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জীবন দর্শন দেখি, ওনাদের ইতিহাসটা দেখি জীবনের, তাহলে আমরা ইন্সপায়ার্ড হতে পারি। আমিও 3-4 বছর আগে ওনাদের ব্যাপারে প্র্যাকটিক্যালি কিছুই জানতাম না, যেটা আমি একটা পরবর্তীকালে পয়েন্ট করব এই বিষয়, যে খুব দুঃখের বিষয় যে আমরা মাদার টেরিজাকে জানি, আমরা চে গুয়েভারা, মানে ভুলভাল অনেক, মানে সবাইকে ভুলভাল নয় কিন্তু অনেক ইন্টারন্যাশনাল লোকজনদের জানি। আমাদের বাড়ি থেকে 60-70 কিলোমিটার দূরে মানে এতজন মনীষী আছেন যারা একেবারে নিচু স্তর থেকে উঠে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের জীবনে পজিটিভ চেঞ্জ এনেছেন ফ্রম নাথিং, মোস্ট ইম্পর্টেন্টলি ফ্রম নাথিং। ওনাদের জমি ছাড়া, ছোট ছোট জমি ছাড়া, মানে ইস্ট বেঙ্গলে ওরাকান্ডিতে কিছুই ছিল না, সেখানে উনি নিজেদের মতো একটা মহাসংঘ, যেটা পরে হয়েছে, আগে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর উনি আত্মদর্শন পান এবং উনি স্বয়ং দীক্ষিতের একটা মেথড আনেন, যেখানে অনেকেই যারা একেবারে, যেটা আমাদের মনে রাখতে হবে যে যারা ওনার কাছে দীক্ষা নিতেন বা ওনাকে ফলো করতেন, তারা কিন্তু খুবই নিম্ন শ্রেণীর মানুষ ছিলেন এবং তারা অনেকেই প্রাইমারি স্কুল, প্রাইমারি এডুকেশন কিছুই পাননি। তাদের জন্য হিউম্যানিটেরিয়ান ভ্যালিউস, এথিক্যাল ভ্যালিউস, এইগুলোকে খুব সহজ ভাষায় খুব সুন্দর করে উনি সাজিয়ে দিয়েছেন নানান ভাবে, উনি এবং ওনার ছেলে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। যেমন আমি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর কিছু বাণী পেলাম গুরুচাঁদ চরিত থেকে। মোর পিতা হরিচাঁদ গেছে বলে মোরে, বিদ্যা শিক্ষা স্বজাতিকে দিতে ঘরে ঘরে, সবাকে বলো যদি আমায় মানো মনে, অবিদ্যান পুত্র যেন নাহি থাকে ঘরে, খাও বা না খাও কোনো দুঃখ নাই, ছেলে পিলে শিক্ষা দাও এই আমি চাই। তো বুঝতেই পারছি আমরা যে এত সহজ ভাবে, এত সিম্পল কিছু কথা, মনে হচ্ছে সিম্পল, কিন্তু তখনকার দিনে ওনাদের যে প্রতিকূলতা ছিল, উনি
1880 সালে উনি ওরাকান্দিতে একটি স্কুল খুলতে যান এবং সেখানে নানানভাবে ওনাকে লাঞ্ছিত হতে হয়েছে, ওনাকে অপমানিত হতে হয়েছে। সেখানে উনি স্বজাতিকে দিয়ে উনি শিক্ষা মানে উনি টিচার হিসেবে রাখেন ওনাকে, এবং সেখান থেকে ওনারা সেই স্কুলটাকে এক্সপ্যান্ড করে আর প্রচুর স্কুল বানান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। সেখানে দাঁড়িয়ে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই যে ডিভাইন ইন্টারভেনশন এক প্রকারের। আমি জানি না উনি জানতেন কি না, হয়তো উনি বুঝেছিলেন যে পরবর্তীকালে এটাই দরকার হবে, যে শুধু জমি আর এইগুলো দিয়ে হবে না, এডুকেশনাল ক্যাপিটাল যেটাকে বলে কালচারাল ক্যাপিটাল, পিয়ের বোর্ডু সোশিওলজিস্ট উনি বলেছেন যে প্রচন্ড ইম্পর্টেন্ট একটা, যেটা কিছুটা বিমল বাবু বলেছেন, যে একটা জাতিকে যাতে তারা সোশ্যাল মোবিলিটি, আপওয়ার্ড সোশ্যাল মোবিলিটি, নিজেদের জীবন ধারাটাকে বেটার করতে পারেন, নিজেদের সিচুয়েশনটাকে বেটার করতে পারেন এই জন্যে। এবং শুধু তাই নয়, ওনারা যাতে যদি পরবর্তীকালে কোনো অসুবিধা হয়, যেটা পরবর্তীকালে ইহুদিদের হয়েছিল এবং পূর্ববঙ্গের বাঙালিদের হয়েছিল, যে আজকে আমাকে রাতারাতি জমি ছেড়ে যেতে হচ্ছে, পিঠে কাপড় ছাড়া কিচ্ছু নেই, কিন্তু কালচারাল ক্যাপিটাল আছে, আমার শিক্ষা আছে, আমার কিছু নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে বা শিক্ষা আছে, সেইগুলো নিয়ে আমি পরবর্তী জায়গায় গিয়ে সেই শিক্ষাটা দিয়ে, সেই এথিক্স নিয়ে আমি যদি ওখানে একটা অনেস্ট লাইফ, অনেস্ট ভাবে জীবনযাপন করি, তাহলে সেখানেও আমি একজন মরাল আপস্ট্যান্ডিং সিটিজেন হতে পারি, সেখানকার মানুষকে আমি সাহায্য করতে পারি, নিজের পরিবারের অবস্থা বেটার করতে পারি। এই শিক্ষাটার জন্য গুরুচাঁদ ঠাকুরের এই বাণীগুলো প্রচন্ড, আমি মনে করি খুবই দরকার। এবং এই রিসেন্টলি ন্যাশনাল এডুকেশন পলিসি বেরিয়েছে, সেখানে এই প্রিন্সিপালের ওপর ভিত্তি করে কিছু কিছু জিনিস আছে, যেরকম ধরুন মানুষকে হাতে হাতে কাজ শেখানো, যেটা গুরুচাঁদ ঠাকুর বলতেন যে হাতে কাম মুখে নাম, ঠিক আছে, অনেস্টলি কাজ করো, হরির নাম মুখে নাও এবং হাতে কাজ করো, হাতের কাজ শেখো, ইম্পর্টেন্ট। তার সাথে ইম্পর্টেন্ট, উনি ইংলিশ মিডিয়াম স্কুল খুলেছিলেন, উনি মেয়েদের স্কুল খুলেছেন, মেয়েদেরকে, যেটা বিমল বাবু আরেকবার বলেছেন, যে আমিও একবার রিপিট করছি, যে হরিচাঁদ ঠাকুর এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর দুজনেই বলেছেন যে ফিমেল এডুকেশন প্রচন্ড দরকার। যদি বিয়েও করতে হয়, তাও তুমি শিক্ষিত মহিলা হলে তুমি অনেক বেটার অবস্থায় নিজেকে পাবে। এবং শুধু তাই না, বাচ্চাদেরকে শিক্ষা দেওয়াটাও মহিলাদের একটি খুব ইম্পর্টেন্ট রোল, যেটা আমরা সমাজে সোশিওলজিস্ট হিসেবে দেখি। হ্যাঁ, তো এইবার ব্যাপারটা হলো যে ওনাদের এই সিম্পল, যেটা আমি বারবার বলছি, প্রচন্ড ইম্পর্টেন্ট হচ্ছে সিম্পলিসিটি। আমি আজকে অনেক বড় বড় কথা বলতে পারি, কিন্তু ওনাদের সময় দাঁড়িয়ে প্রচুর ওনাদের মেন মতুয়া সমাজকে আকৃষ্ট করেছিল। প্রাইমারিলি আমরা যদি কাস্ট গুলোকে দেখি, নমশূদ্র জাতি, তেলি, মালি, কামার, কুমোর, মাহিষ্য, জেলে, মালো, কাপালি, এই কাস্ট গুলো, ছোট ছোট সাবকাস্ট গুলো, যাদের মধ্যে শিক্ষা প্রায় জিরো ছিল, প্রাইমারি এডুকেশন প্রায় ছিলই না, তাদেরকে ওনারা অ্যাট্রাক্ট করে তাদের জন্য স্কুল কলেজ নানান ব্যবস্থা করে। এবং আবার যখন শিফট হয়, যখন পিয়ার ঠাকুর হিন্দু হোমল্যান্ড মুভমেন্টে, যিনি একজন খুব বড়, যার ইন্সপিরেশন ছিল, এবং যিনি ভাবা যায় না তখনকার দিনে প্রাইভেট ল্যান্ড কিনে সেখানে রিফিউজি কলোনি বানিয়েছেন। হ্যাঁ, সেটা উনি এবং আমাদের শ্রদ্ধেয় বীণাপানি দেবী করেছিলেন। তো হাজার প্রতিকূলতার সময়, ওই সময় দাঁড়িয়ে, এবং সেখানে 50,000-এর ওপর মতুয়াদের উনি সেটেল করতে পেরেছিলেন, এবং আরো পরবর্তীকালে অনেক সেটেল হয়েছে। এবং এই কাজগুলোকে আমরা যদি দেখি, তাহলে আমাদের ইন্সপিরেশনের অভাব নেই। এবং সেই জন্য আমার মতে, আমরা যেরকম আজকে রিফর্মার, বাঙালি সোশ্যাল রিফর্মার বলতে আমরা রাজা রামমোহন রায়, বিদ্যাসাগরের নাম জানি। আমার মনে হয় শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের নাম আমাদের জানা উচিত স্কুল লাইফ থেকেই। আমার মতো যেন সেই বুড়ো বয়সে গিয়ে রিসার্চ করতে না হয় ওনাদের কথা জানার জন্য। দুজন এবং শুধু তাই না, পিয়ার ঠাকুরও উনি পরবর্তীকালে ওইখান থেকে প্রায় জিরো আবার শুরু করেন, ওনাদেরই ইন্সপিরেশন নিয়ে, ওনার অ্যানসেস্টারদের ইন্সপিরেশন নিয়ে, যেগুলো আমাকে ফ্র্যাঙ্কলি প্রচন্ড ইন্সপায়ার করেছে। সবসময় মনে হয় যে ওনাদের থেকে খারাপ অবস্থা তো আমাদের নয়, আমাদের এখন অনেক ভালো অবস্থায় আছে আমরা, সেখান থেকে আমরা দাঁড়িয়ে অনেক কাজ করতে পারি। এবং একটা ইন্টারেস্টিং মুভমেন্ট ছিল, যেটা গুরুচাঁদ ঠাকুর নেতৃত্ব দিয়েছিলেন এবং উনি অনেকটা সফল করতে পেরেছিলেন। সেটা হচ্ছে, আগে নমশূদ্র জাতিকে চন্ডাল বলা হতো, সেটা একটা ডেরোগেটরি টার্ম।
সেটাকে 1872 খ্রিস্টাব্দে গুরুচাঁদ ঠাকুর সেটার বিরুদ্ধে আন্দোলন করেন। পুরো মতুয়া জাতি, নমশূদ্র জাতি ওটার বিরুদ্ধে আন্দোলন করে সেটা ওনাদের নাম যাতে নমশূদ্র হিসেবে নেওয়া হয়, নট ইন আ ডেরোগেটরি ফ্যাশন, এই জিনিসটা ওনারা করে কিন্তু ওনারা দেখিয়েছিলেন যে যার দল নেই তার বল নেই, এই সিম্পল কথাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ওনারা ব্রিটিশ সরকারকে মোটামুটি নত করেছিলেন। হ্যাঁ, এবং পরবর্তীকালে যে 1911 সেন্সাস হয় সেখানে ওনাদের নমশূদ্র হিসেবে কাউন্ট করা হয়। শুধু তাই নয়, 1911 সেন্সাসে একটা ভেরি ইম্পর্টেন্ট ওদের অবজারভেশন আছে, সেটা হচ্ছে যে দে আর এঙ্গেজিং ইন আ নাম্বার অফ আদার অকুপেশনস, ক্লার্ক, shopkeepers, goldsmiths, oil pressers, blacksmiths and carpenters. One member of the Namashudra community even holds appointment as the deputy magistrate, কুমুদ বিহারী মল্লিক। উনি ডিএম হয়েছিলেন সেই সময়, যেটা মানে মিরাকুলাস বলা যেতে পারে, কারণ ওনাদের মধ্যে কয়েক বছর আগে অব্দি প্রাইমারি এডুকেশন প্রায় 0 ছিল। তো গুরুচাঁদ ঠাকুরের ইন্সপিরেশনে, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের ইন্সপিরেশনে ওনারা প্রচুর স্কুল বানিয়ে এবং হায়ার এডুকেশনে গিয়ে ওনারা নিজে আত্মনির্ভর হয়ে নিজেদের খাটনিতে, নিজেদের হার্ডওয়ার্কে ওনারা টপ গভর্নমেন্ট পজিশনসে যেতে পারেন পরবর্তীকালে, বা এখনো হচ্ছে, এখনো ওনাদের ইন্সপিরেশনে এটাই হচ্ছে। এবং আমরা দেখি যে যদি আমরা অল ইন্ডিয়া, অল বেঙ্গলের র্যাঙ্কিং গুলো দেখি, আমরা দেখবো যে আমার আজকে মতুয়া সমাজের প্রচুর ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করে ভালো র্যাঙ্ক করছেন। এবং এইখানে একটা ছোট পয়েন্ট বলে আমি মোটামুটি শেষ করব, সেটা হচ্ছে এনইপিতে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আছে যে খুব ভালো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট চাই স্কুলগুলোতে। এই জিনিসটা অনেকে বলে হতে পারে না ইত্যাদি, কিন্তু আমি বলবো ওনারা যদি করতে পারেন ওনাদের ইন্সপিরেশন থেকে, এবং ওনারা কিন্তু বসে থাকেন নিজে কবে গভর্নমেন্ট কি দেবে, কবে সুবিধা করবে, কবে কে ডোল আউট দেবে, এইসবের চিন্তাই ওনারা করেননি। ওনারা গ্রাউন্ডে নেমে ওনারা কিন্তু নিজেদের দাবিটা পেশ করেছেন সংগঠিতভাবে। এবং শুধু তাই নয়, নিজেদের যেটুকুনি মানে সম্বল ছিল সেটা দিয়ে স্কুল কলেজ গড়েছেন। বলছেন না খেতে পাও সেটাও চলবে, কিন্তু ছেলে মেয়েকে যেন পড়াশোনাটা শেখাতে পারো। এই জিনিসটা, এই ইন্সপিরেশনটা নিয়ে আমরা যদি পরবর্তীকালে প্রাইভেট সেক্টর অফ এডুকেশনটাকে ভালো করে ডেভেলপ করার ইন্সপিরেশন পাই, তাহলেও আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে কিন্তু একটা নলেজ ইন্ডাস্ট্রি তৈরি করার একটা খুব বড় আমাদের জায়গা রয়েছে। এবং এইখানে ইন্সপিরেশন পাচ্ছি আমরা 1870 থেকে, একজন মানুষ বলে গেছেন, তার কথা থেকে আমরা ইন্সপিরেশন পাচ্ছি। এটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। এবং উনি বাঙালি, এবং উনি আমাদের কয়েকজনের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ওনার পীঠস্থান বলতে পারেন পরবর্তীকালে, যেটা আমার মনে হয় স্কুল টেক্সট বুকে ইনভলভ করা উচিত। আবার বললাম থ্যাংক ইউ। আমার এই ছোট বক্তব্য রাখলাম, শান্তনুবাবু আছেন, আমি কিছু বলতে আমার কেমন একটা লাগছে, যাই হোক। তো ধন্যবাদ আমার এই সুযোগটা দেওয়ার জন্য, এবং আশা করছি এই নিয়ে আরো অনেক চর্চা হবে। থ্যাংক ইউ। শতনিক, আবার তোমারও বক্তব্য বলি অসাধারণ, কেননা আমার মনে হয় যে আমি আজকে খুবই মানে এত কনটেক্সট পাচ্ছি বিমলদার বক্তব্যে, তোমার বক্তব্যে, এবং তোমরা দুজনেই যে প্রত্যেক ডাইমেনশন, তোমার একাডেমিক পার্সপেক্টিভ থেকে, বিমলদার পলিটিক্যাল অ্যানালিস্টের পার্সপেক্টিভ থেকে জয়েন করেছো আমাদেরকে। মানে আমি শান্তনুকে ছেড়ে দিচ্ছি, কেননা সে তো সভাধিপতি, এবার আমরা তাকে শুনবো। কিন্তু আমাদের জন্য আমার এই প্রশ্নটা মনে আসছে যে হ্যাঁ, আমরা পড়িনি কেন, আমাদেরকে বলা হয়নি কেন। এবং এই যে তুমি আজকে দুটো কনটেক্সট আমি ধরি, একটা হলো তুমি নিউ এডুকেশন পলিসির কথা বললে, অসাধারণ ভাবে তুমি এনইপি কে টেনে দিলে মতুয়া সমাজের অবদানের সাথে। হ্যাঁ, যে এই যে পুরো নতুন শিক্ষা ব্যবস্থা, নতুন ভাবে শিক্ষা ব্যবস্থা, সমাজের শিক্ষা, সামাজিক শিক্ষা, একেবারে ডেমোক্রেটাইজেশন অফ এডুকেশন যাকে বলে আজকের নমেনক্লেচারে, সেই ডেমোক্রেটাইজেশন অফ এডুকেশন মতুয়া সমাজের অনেক আগে করেছে তারা এক্সপেরিমেন্টেশন। এবং তুমি এই যে আত্মনির্ভরতার কথা বললে, আত্মনির্ভর ভারত, একটি সমাজ সে প্রতিকূলতার মধ্যে দিয়ে, চ্যালেঞ্জের মধ্যে দিয়ে নিজের ভ্যালু সিস্টেমকে ইভলভ করে, নিজের এথিক্যাল আর্টিকুলেশন করে
নিজের এডুকেশনাল ফ্রেমওয়ার্ক দাঁড় করিয়ে সমাজে কন্ট্রিবিউট করে নিজে কিভাবে আত্মনির্ভর হতে পারে, এটাও একটা অসাধারণ একটি দৃষ্টান্ত। আমার একটা শেষ বলতে চাই যে সেটা হচ্ছে যে তুমি যখন বলছিলে শতনিক, তোমার কাছে এটা আমার অনুরোধ, আমরা এটা পরে ডিসকাসও করতে পারি, শান্তনু নিজে রয়েছেন এখানে। তুমি যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের মতন একটি জায়গায় তোমার পিএইচডি করছো, ইউ হ্যাভ দি ওকেশন, এক তো হলো যে আমাদের ভাবা উচিত যে পি.আর. ঠাকুরের একটি স্ট্যান্ডার্ড বায়োগ্রাফি বার করতে হবে। আমরা শুধু শেখর বন্দ্যোপাধ্যায়ের বই পড়বো না, পড়বো মানে শুধু উনার মনোপলি থাকবে না, মানে আমি বলছি যে আমাদের পি.আর. ঠাকুর তার একটা স্ট্যান্ডার্ড পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল বায়োগ্রাফি অফ হিজ কন্ট্রিবিউশন, আমার মনে হয় সময় এসে গেছে, অনেক দিন চলে গেছে। উই ডোন্ট হ্যাভ আ স্ট্যান্ডার্ড বায়োগ্রাফি যেটা আন্তর্জাতিক মানের হবে কিন্তু, এবং সেটা শেখর বন্দ্যোপাধ্যায় আজকে নিউজিল্যান্ডে বসে যতটা উনি কৃতি পেয়েছেন এবং লেখালেখি করেছেন, উনি লিখেছেন বলে অনেক কিছু সামনে উঠে এসছে। কিন্তু আমার মনে হয় যে তুমি এনইউএস এর সাথে জড়িত আছো বলে ওখানে স্কলার্সদের সাথে, সিনিয়র্সদের সাথে প্লিজ কথা বলে নিজের পোস্ট ডক্টরাল হোক, পি.আর. ঠাকুরের একটি স্ট্যান্ডার্ড পলিটিক্যাল বায়োগ্রাফি আমাদেরকে বার করতে হবে, আমার এই অনুরোধ। আমার শৈলেশ, আমার মনে হয় এবার সবাই আমরা অপেক্ষা করেছি, আমরা অবশেষে শান্তনু ঠাকুরকে তার বক্তব্য আমরা শুনতে অধীর আগ্রহে সবাই রয়েছি। এবং উনি যেটা সাধারণত হয়, অনেকে হয় প্রথমে বলে চলে যান, উনি বলেছেন না আমি শেষে বলবো, সেই জন্য খুব ভালো লাগছে যে আমাদের সাথে উনি এই সারাক্ষণ রয়েছেন, তার নিজের বিভিন্ন ব্যস্ততার মধ্যে দিয়েও। আমি অনুরোধ করব শান্তনু ঠাকুরকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। প্রথমেই আমি আমার আরাধ্য দেবতা ঠাকুর হরিগুরুচাঁদ ঠাকুরকে পাদপদে প্রণাম করি, এবং আজকে যারা এখানে সকলে আছেন তাদেরকে সকলকে আমার নমস্কার, প্রীতি, ভালোবাসা। আজকে আমাদের সঙ্গে অনির্বাণ দা আছেন, আমাদের সঙ্গে আছে আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের প্রকৃতি রঞ্জন মল্লিক আছেন, আমাদের সঙ্গে শৈলেশ, আমাদের দাদা একটু আগে বক্তব্য রেখে গেলেন, অনেকে আছেন, অনেকে, সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। মূলত মতুয়া যে আন্দোলন, এটা একটা মানে এমন এফেক্ট ছিল অষ্টাদশ শতকে, যেখানে মানুষ একটা সমাজ থেকে বঞ্চিত, যেখানে একটা এই গোষ্ঠীর মানুষ ধর্ম থেকে বঞ্চিত, এই গোষ্ঠীর মানুষ সমস্ত অধিকার থেকে বঞ্চিত ছিল। এটা ছিল সবচেয়ে বড় একটা অবস্ট্যাকেল। তো সেই অবস্ট্যাকেলে মানুষের মনের ভেতরের যে অন্তরস্থল থেকে উঠে এসেছে যে চাহিদা, সেটাই হচ্ছে মতুয়া ধর্ম বিপ্লব। একটা মত, যে মত হিন্দু সমাজকে বাঁচিয়ে রাখবার জন্য উঠে এসেছিল, আর সেটাই হচ্ছে মতুয়া এই বিপ্লব। মূলত মানে আমাদের এই যে হিন্দু একটা পার্ট, যেমন বৈষ্ণব ধর্ম বা বৈষ্ণব একটা পার্ট, যেমন আমরা মতুয়া ধর্মকেও কিন্তু গার্হস্থ্য বৈষ্ণব বলি। মানে গার্হস্থ্য জীবনে থেকে একে কি করে পালন করা যায় সেটা হচ্ছে আমাদের মূল্য। তো সেখানে সমস্ত কিছুর উপরে এটা আজকে আধারিত এবং উপস্থাপন করা হয়েছে। যেমন ধরুন, নিজে হরিচাঁদ ঠাকুর যখন আধ্যাত্মিকতার আগে, ওনার যখন ইয়ং এজ উনি যখন ছিলেন, উনি কিন্তু সমাজ আন্দোলনের জন্য সর্বপ্রথম 1830 সালে ওনার কিন্তু আন্দোলন হয়, সেটা হচ্ছে এই হিন্দু ধর্মকে বাঁচাবার জন্য। কারণ তৎকালীন সময় বঙ্গ প্রভিন্সে বেশিরভাগ আমাদের সমাজের মানুষদের ধর্মান্তকরণ করা হচ্ছে। যেমন ওয়েস্টার্ন যারা সুফি গুরুরা ছিলেন, তারা কিন্তু এই বাংলায় প্রবেশ করে আমাদের সমাজের মানুষকে ধর্মান্তকরণ করে তারা একটা মানে মুসলিম সমাজে কনভার্ট করছে। সেখান থেকে উনি প্রতিবাদের মুখ হিসেবে উঠে এসেছিলেন হরিচাঁদ ঠাকুর। এটা ছিলেন ওনার প্রথম সমাজ সংস্কারক কাজ। সেখানে উনি প্রতিবাদ করে, বাংলা আজকে যদি দেখা যায়, মানে বাংলাদেশে বিশেষ করে, সেখানে 100%-এর মধ্যে
90% এই সমাজের মানুষকে কিন্তু ধর্মান্তকরণ হয়েছে। আজকে যত মুসলমান ও দেশে আছে, তো বেশিরভাগ মানুষই কিন্তু এই সমাজের মানুষ। তাই সেখান থেকে ওনার ধর্ম আন্দোলন প্রথম উঠে আসে যে হিন্দু ধর্মকে রক্ষা করাটাই হচ্ছে মূল কাজ। এবং সেই পরিপ্রেক্ষিতে ওনার কর্মকাণ্ড দীর্ঘ সময় চলে। যেমন তৎকালীন সময় আমাদের সমাজে নরবলি প্রথা ছিল, সেটাকে বন্ধ করা। তারপরে বিভিন্ন দাস প্রথা ছিল, সেগুলোকে বন্ধ করা। সে 1830 খ্রিস্টাব্দ থেকে। পরবর্তীতে গুরুচাঁদ ঠাকুর যখন এই কর্মকাণ্ডের কাণ্ডারি হিসেবে হাল ধরেন, উনি কিন্তু 1970 সালে প্রথম সর্বশিক্ষা অভিযান করেন। সর্বশিক্ষা অভিযান, ঘরে ঘরে সর্বশিক্ষা পৌঁছে দেওয়া। এরপরে 1900 না, 1870 খ্রিস্টাব্দে। তারপরে 1880 খ্রিস্টাব্দে প্রথম বাংলাদেশে চৌধুরী বাড়িতে উনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এরপরে 1900 সালে গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে প্রথম তেভাগা আন্দোলন শুরু হয় বাংলাদেশে। আপনারা অনেকেই জানেন যে আমার এই কমিউনিস্টরা এই তেভাগা আন্দোলন নিয়ে আন্দোলন করে আজকে কিন্তু কমিউনিস্টরা বাংলায় ক্ষমতা এসেছে। এই তেভাগা আন্দোলনের জনক যে জমি, যে জমিতে তারা ফসল ফলাতো, বেশিরভাগ আমাদের সমাজের মানুষরা কিন্তু ফসল ফলাতো। আর এদের কাছ থেকে 3 ভাগ নিয়ে নিত জমিদাররা, আর 1 ভাগ এদের দিত। তাই একটা আন্দোলন স্লোগান উঠেছিল, লাঙল যার জমি তার। এটাই একটা স্লোগান, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে রাজনৈতিক ক্ষেত্রে বামফ্রন্টটা নিয়ে তারা আজকে ক্ষমতায় এসেছে। তো পরপর যে বৃহত্তর কর্মকাণ্ডগুলো, 1908 সালে প্রথম ওরাকান্দিতে, শ্রীধাম ওরাকান্দি এখন বাংলাদেশে, বাংলাদেশে প্রথম ইংরেজি শিক্ষা স্কুল গড়ে ওঠে। এরপরে 1911 সালে চণ্ডালোত্য মোচন হয়েছিল, এবং সেখান থেকে নমশূদ্র আখ্যায়িত হয়েছিল। এবং ন্যায়রত্ন যিনি ছিলেন ইংরেজের সবচাইতে বড় প্রতিনিধি, তাকে তর্করত্ন হিসেবে তাকে পরাজিত করে আজকে কিন্তু এটাকে সেন্সাস রিপোর্টে গঠন করে। একটু আগে বলে গেলেন আমাদের যিনি পিএইচডি করছেন ছিলেন, আমি নামটা ভুলে গেলাম। যাই হোক, তো বিষয় হচ্ছে এটা। আর যেটা বলবো যে আজকে ভারতবর্ষের সংরক্ষণ প্রথা এবং সংরক্ষণের এই যে প্রচলন, এই প্রচলন কিন্তু প্রথম বাংলা থেকে শুরু হয়, অবিভক্ত অখণ্ড বাংলা থেকে শুরু হয়। 1909 সালে প্রথম গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে এই ভারতবর্ষের মধ্যে প্রথম বাংলা থেকে এই সংরক্ষণ ব্যবস্থার দাবি তোলা হয়। শিক্ষা, চাকরি এবং অধিকার, মর্যাদা সুরক্ষা আন্দোলন কিন্তু সেই সময়ের একটা বড় আন্দোলন ছিল গুরুচাঁদ ঠাকুরের। সেই আন্দোলনকে কেন্দ্র করে প্রথম গুরুচাঁদ ঠাকুর বাংলা এবং আসামে লেফটেন্যান্ট জেনারেল যিনি ছিলেন তার সঙ্গে দেখা করে ডক্টর সিএস মিটকে নিয়ে, ডক্টর সিএস মিট ছিলেন সবচাইতে বড় একজন উপকারী ধর্ম আর কি খ্রিস্ট ধর্মের একজন প্রিস্ট ছিলেন। উনি এসেছিলেন বিধায় এই সমস্ত কর্মকাণ্ড গুরুচাঁদ ঠাকুর তার মাধ্যমে করতে পারেন। এবং শিক্ষা আন্দোলনের ধারা, এই শিক্ষা আন্দোলনের ধারাবাহিকতার জন্যই কিন্তু সর্বোপরি এই সংরক্ষণ ব্যবস্থার চাহিদা কিন্তু উঠে আসে। পরবর্তীতে আপনারা জানেন যে 1913 সালে এই সংরক্ষণ ব্যবস্থা কিন্তু বাংলা প্রভিন্সে লাগু হয়েছিল। এবং 1919 সালে চেসমন্ড 1919 সালে মন্টেগু চেসমন্ড কোড আইন বলে সারা ভারতবর্ষে একটা আইন হয়েছিল, যেখানে প্রত্যেকটা প্রভিন্সে বাংলা থেকে শুরু করে ভারতবর্ষের প্রত্যেকটা প্রভিন্সে এই সংরক্ষণ ব্যবস্থা চালু হয়েছিল। ব্রিটিশরাই এই রুলস তৈরি করেছিল। যে কারণে গুরুচাঁদ ঠাকুর ভেবেছিলেন যে যদি শিক্ষা না থাকে তাহলে যতই অর্থবান হোক না কেন, যতই সে ধনশালী হোক না কেন, সে কিন্তু আদৌ মূর্খই থেকে যাবে, সে কিন্তু গরিবই থেকে যাবে। তো সেখানে উনি প্রথম আমাদের সমাজের মধ্যে ওনার পৌত্র প্রমথরঞ্জন ঠাকুরকে ব্যারিস্টারি পড়িয়ে আনেন 1929 ইংল্যান্ড থেকে। প্রথম ব্যারিস্টার আমাদের সমাজের আমার শ্রদ্ধেয় স্বর্গীয় পিতামহ প্রমথরঞ্জন ঠাকুর। 1929 সালে উনি ব্যারিস্টারি পাশ করে আসেন ইংল্যান্ড। এবং এরপরে 37 সালে ধর্মীয় এবং সামাজিক জাগরণ মতুয়া সম্প্রদায়ের মধ্যে বিরাট একটা আকার নিয়েছিল, বিরাট আকার। আপনারা হয়তোবা জানেন যে 37 সালের ধর্ম আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলন ছিল মতুয়াদের মোড় ঘোরাবার মূল প্রেক্ষাপট। এবং 37 সাল থেকে 46 সাল পর্যন্ত আমাদের সমাজ থেকে প্রায় 12 জন এমএলএ এবং এমএলসি তৈরি হয়েছিল তৎকালীন সময়ে ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। সেখানে 1946 সালে বাংলা থেকে দাঁড়িয়েছিলেন আমাদের আমার স্বর্গীয় পিতামহ প্রমথরঞ্জন ঠাকুর। এবং
যিনি আমাদের ডক্টর B.R. আম্বেদকর, বাংলা থেকে দাঁড়িয়ে ওই ইসের কনস্টিটিউশন অ্যাসেম্বলি কিন্তু মেম্বার হয়েছিল। পরবর্তীতে বাংলা ভাগ হয়ে যাবার ফলে একটা বিরাট সংকট উঠে আসে এই সমাজের উপর। তো আমি মনে করি 37 সালে যে সময়, 46 সালের সময় বাংলায় শুধু এই দুজনই নয়, আমাদের বাংলার প্রাণ পুরুষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, প্রফুল্লচন্দ্র সেন, এদের সান্নিধ্যে আসার এসে প্রমথরঞ্জন ঠাকুর কিন্তু পার্লামেন্টের, তখন তো পার্লামেন্ট ছিল না, কনস্টিটিউশন অ্যাসেম্বলি ছিল, সেখানে কিন্তু উনিও একজন গণপরিষদের সদস্য ছিলেন। তো আমি মনে করি যে সামাজিক জাগরণের ক্ষেত্রে মতুয়াদের একটা বিরাট অবদান এবং ভূমিকা রয়েছে সর্বমুহূর্তে, সর্বসময়। এটা বাংলার সমাজ হয়তোবা ভুলে গেছে, কারণ যে পলিটিক্যাল ইস্যু বিশেষ করে বাংলাকে ভাগ করা হয়েছিল, সেই পলিটিক্যাল ইস্যুটা ছিল সবচেয়ে বড় একটা চক্রান্ত। আর 1947 সালে দেশ ভাগ হয়েছে ঠিকই, কিন্তু পাশাপাশি সারা বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ এমন কিছু মানুষকে হারিয়েছে যে মানুষদের অবদান ছিল অবিভক্ত বাংলা একটা বিরাট জায়গাতে। আপনারা পলিটিক্যাল চক্রান্তের বিষয়টা কেন বলবো, কারণ দেশ যেভাবে ভাগ হয়েছে সেই ভাগের পূর্ব ভাগ এবং পশ্চাৎ ভাগ, এই দুটোকে বিচার করলে আপনারা বুঝে যাবেন। আমরা আজকে সিএ বিল পাস করেছি, কিন্তু 1946 সালে যখন রেজুলেশন তৈরি হয়েছিল বাংলা ভাগের, তখন কিন্তু দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বাংলা ভাগ। যে দ্বিজাতি তত্ত্ব হিন্দু এবং মুসলমান, এটা অকপটে বলতে হবে সকলকে, অনেকে লুকিয়ে যান পলিটিক্সের খাতিরে, তাদের লুকোনো উচিত না, যেটা সত্য ছিল সেটা। তাহলে যদি দেখা যায় যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে, তাহলে আজকে যেখানে বাংলাদেশ, যেখানে 4টে জেলা আজ পর্যন্ত হিন্দু অধ্যুষিত এলাকা হিসেবে রয়েছে, সেটা হচ্ছে বাকরগঞ্জ, আজকে যেটা বরিশাল, ফরিদপুর, খুলনা, যশোর। আজ অবধি সেখানে যশোরের একটা 96 গ্রাম বলে একটা গ্রাম আছে, যেখানে আজ অবধি সেখানে মুসলিম হিন্দুদের সংখ্যা 99% এখনো পর্যন্ত। এগুলো তো অনেক, ভারত ভাগ হয়ে গেছে, 3টে জেনারেশন পার হয়ে গেছে, এখন আমাদের সমাজের জেনারেশনদের জানা সম্ভব নয় যে অবিভক্ত ভারতবর্ষে কি কর্মকাণ্ড ছিল। তো আমার মনে হয় এখানে পলিটিক্যাল ইস্যু একটু নিয়ে আসি, যে তৎকালীন সময়ে যে কংগ্রেসের যে চক্রান্তটা ছিল, সেই চক্রান্তটা ছিল বড় একটা বিভীষিকা, যে এই সমাজ থেকে এত বড় একটা জাগরণ এবং দীর্ঘ প্রায় 100 বছর এদের আন্দোলন চলেছে, এই আন্দোলনের পিছনে হয়তোবা সমস্ত কিছু ফিকে পড়ে যায়। তো এরা যদি ভারতবর্ষের পার্ট থাকে, তো ভারতবর্ষে এদের একটা বৃহত্তর প্রাধান্য তৈরি হবে। তো এই প্রাধান্যের কাছে অনেক কিছু ঢেকে যেতে পারে, যার জন্য আমি মনে করি এমন ভাবে দেশকে ভাগ করা হলো যে এই 4টে জেলা ভারতবর্ষের বাইরে চলে গেল, 4টে থেকে 5টে জেলা ভারতবর্ষের বাইরে চলে গেল, এবং ওই পরিসংখ্যান হিসেবে, মানে যেটা বলবো যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আজকে মুর্শিদাবাদ, আজকে মালদা, আজকে উত্তর দিনাজপুর, আজকে কুচবিহার, এখানে এখনো যদি সংখ্যালঘু গণনা করা হয়, তার পার্সেন্টেজ 60% হবে। আমার স্বর্গীয় পিতামহ প্রমথরঞ্জন ঠাকুর জওহরলাল নেহেরুকে চিঠি করেছিলেন যে ওই 4টে জেলাকে ভারতবর্ষের ভিতরে আনবার জন্য এবং ভারতবর্ষ থেকে এই 4টে জেলাকে বাংলাদেশের অধীনে নেবার, কিন্তু সেখানে প্রতারণা হয়েছে এই সমাজের মানুষের সঙ্গে। আমি পার্লামেন্টে এই কথাগুলো তুলে ধরেছিলাম, যে ওখানে ভিজিট করে জওহরলাল নেহেরু বলেছিলেন যে ওই জমিটা জলাভূমি, ওখানে কোনো মানুষের বসতি নেই, ওই জমিতে মানুষ বাস করে। এরকম বড় একটা চক্রান্ত এই সমাজের মানুষের সঙ্গে হলো, এটা আমরা কখনোই ভুলবো না, সারা জীবনে ভুলবো না। আমরা এই ইতিহাসগুলো জানি বলে, আজকে ইতিহাস বলার সুযোগ পেয়েছি বলে আজকে ভারতবর্ষের মানুষ জানতে পারছে। যদি কিনা আজকে আমার স্বর্গীয় পিতামহ যদি এখানে ভারতবর্ষে না আসতেন, তাহলে আজকে আমার এই বলার এই প্রেক্ষাপট তৈরি হতো না, এবং এই বলার প্রেক্ষাপট না তৈরি হলে আজকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ আজকে পার্লামেন্টে আমি তুলেই ধরতে পারতাম না এই বিষয়গুলো। তো এটা অত্যন্ত মর্ম একটা বেদি, একটা আমাদের কাছে কষ্ট, মানে এমন একটা বিষয় যেটা আমরা বলতেও পারি। যাই হোক, পরবর্তীতে মতুয়া আন্দোলন এমন একটা জায়গা তৈরি হয়েছিল, কারণ প্রিয়া ঠাকুর মহাশয় উনি যখন আসে, প্রথম ভারতবর্ষের উদ্বাস্তু কলোনি গড়ে তোলেন আমাদের যে শ্রীধাম ঠাকুরনগর আছে, ভারতবর্ষের প্রথম 3 মার্চ 1948, তখন এই
ঠাকুর ল্যান্ড অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড তৈরি হয় এবং তৎকালীন সময়ে যিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়, বিধানচন্দ্র রায়ের সহায়তায় উনি এটা করতে পেরেছিলেন। এটা একটা বড় আমাদের কাছে একটা মানে প্ল্যাটফর্ম যে ওপার বাংলা থেকে যত মতুয়ারা এসেছে ভারতবর্ষে সবাই যে একটা প্ল্যাটফর্ম পেয়েছে, একটা আস্তানা পেয়েছে, সেটাই ছিল আমাদের শ্রীরাম ঠাকুরনগর। তো এই বিষয় বলতে গেলে পরবর্তীতে এখান থেকে সারা ভারতবর্ষে, আজকে সারা ভারতবর্ষে প্রায় 6 কোটি মতুয়া, যে 6 কোটি মতুয়ার 50% পশ্চিমবাংলাতে, এবং পশ্চিমবাংলায় এই 3 কোটি মতুয়া যে বাস করছে এর মধ্যে নিয়ার অ্যাবাউট 1.75 লাখ ইজ আ ভোটার। তো সেই ভোটার যে একটা বিরাট বড় সংখ্যা, আর এদের নিয়ে কংগ্রেস থেকে শুরু করে, বামফ্রন্ট থেকে শুরু করে, টিএমসি থেকে শুরু করে এমন ভাবে এদের নিয়ে পলিটিক্স করেছে, এমন ভাবে ঠাকুর বাড়িকে নিয়ে একটা নোংরা রাজনীতির আঙিনায় পৌঁছে দিয়েছিল, যেটা ছিল মতুয়াদের কাছে একটা চরম চরম দুর্বিষহ অবস্থা। সেই অবস্থাকে সত্যি কথা বলতে গেলে ঘুচিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঠাকুরবাড়িকে একটা আইডেন্টিটি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল মানের একটা আইডেন্টিটি দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা আজকে সিএ এর মাধ্যমে যেটা আমাদের এই 73 বছরের দাবি, যে 73 বছরের আশা আকাঙ্ক্ষা, সেটা আমরা কিন্তু আজকে পূরণ করতে পেরেছি। তো আমরা একদিক থেকে মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো যে এত বড় একটা সলিউশন, যারা দীর্ঘ সময় ধরে স্বাধীনতার পর থেকে যারা আমাদের শুধু কমিটমেন্ট করেছে, দে আর গিভেন দ্য সো মেনি টাইমস মেনি কমিটমেন্টস বাট নেভার সলভ। তো আমি এটা বলবো যে কেউ কখনো সলভ করেনি, আর যারা সলভ করার কথা কিনা বা যারা এই সমস্ত পার্টের কোনো বিষয় জানতেন না, তারা আজকে সেই বিষয়টাকে সলভ করেছে। এটা অত্যন্ত আমাদের কাছে একটা গৌরবের বিষয়, এটা প্রশংসা নয়। তার মানে আমাদের মানে এটা বুঝতে হবে যে ভারতবর্ষের বিক্ষিপ্ত অবস্থানকে কারা প্রকৃতভাবে সলভ করতে চায়। আপনি কাশ্মীরের সমস্যাটা দেখুন, আপনি উদ্বাস্তু সমস্যাটা দেখুন, আপনি আজকে চীন ভারতবর্ষের সমস্যাটা দেখুন, পাকিস্তান ভারতবর্ষের সমস্যাটা দেখুন, আজকে 3 তালাকের সমস্যাটা দেখুন। তো এটা একটা ভারতবর্ষের সবচাইতে বিক্ষিপ্ত অবস্থান তৈরি হয়েছিল না? তো প্রকৃত ভারতবর্ষকে সুজলা সুফলা সুন্দর ভারতবর্ষ গড়ে তুলতে গেলে যে জায়গাটা দরকার, সেটা বর্তমান ভারতবর্ষের সরকার, বিজেপি সরকার সেটা করছে। বাংলাকে রূপ দিতে গেলে অবশ্যই পশ্চিম বাংলায় বিজেপি সরকারের প্রয়োজন আছে, কারণ যতক্ষণ পর্যন্ত কেন্দ্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং এই সরকারের প্রভাব থাকছে, ততক্ষণ পর্যন্ত বাংলারও একটা বৃহত্তর পরিবর্তন হতে পারে। কারণ পলিটিক্স শুধু পলিটিক্সের জন্য করা নয়, পলিটিক্স যে মানুষের সুবিধের জন্য, মানুষের ফেসিলিটির জন্য, মানুষকে সত্যিকারের একজন প্রকৃত নাগরিক গড়ে তোলবার জন্য, সেটা একমাত্র এই বিজেপি সরকার দেখিয়েছে। আর এর জন্য সারা ভারতবাসী তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে, এত বড় বড় সলিউশন গুলো করছে। তো আমিও সেখানে ভারতবর্ষের নাগরিক হিসেবে এটা বলতে পারবো। আমি সাংসদ হিসেবে নয়, আমি একজন সাধারণ অ্যাজ এ জেনারেল সিটিজেন হিসেবে আমি বলছি এই কথাটা। তো বলতেই হবে, যেটা প্রকৃত হচ্ছে সেটা বলতে হবে। তো যাই হোক, এখন বাংলায় এই পরিবর্তন দরকার। এই পরিবর্তন বাংলায় আসতে গেলে আপনারা দেখেছেন যে রাজনৈতিক চর্চা আমি করতে চাইছি এখানে। আপনারা দেখেছেন যে মতুয়াদের যে ভূমিকাটা রয়েছে, সেই ভূমিকাটা অবশ্যই একটা সাইড অফ পার্ট, মোস্ট পার্ট। যেমন মুসলিমদের ভোটের জন্য সকলে লালায়িত, তেমন এই মতুয়া ভোটের জন্য বিগত সময়ে সমস্ত দলগুলো লালায়িত ছিল। তো আমি বলবো যে এখানে একমাত্র ব্যতিক্রমী ভারতীয় জনতা পার্টির এই কর্মকাণ্ডটা, কারণ যে প্রতিশ্রুতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঠাকুর বাড়িতে গিয়ে দিয়ে এসেছিলেন, সেই প্রতিশ্রুতি রেখেছেন, এবং যে কারণে 19 একটা বড় ফ্যাক্টর হয়েছে। সত্যি কথা বলি যে 19 একটা বড় ফ্যাক্টর হয়েছিল, এবং এই ফ্যাক্টর আগামী দিনে 21এও বজায় থাকবে আমাদের সমাজের ডেভেলপমেন্টের জন্য, আমি মনে করি, এটা আমি মনে করি। তো এই বিষয়ে বলতে গেলে আগামীতে পরিবর্তনের ধারা, পরিবর্তনের মান আমরা বজায় রাখতে পারবো বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য থেকে। যেমন সার্বিক
কর্মকাণ্ডের মধ্যে থেকে, তেমন মতুয়া ডেভেলপমেন্টের মধ্যে থেকে তো অবশ্যই সেটা থাকছে। যাই হোক, মতুয়া আন্দোলন সম্পর্কে অনেক কিছু বললাম, আরো অনেক কিছু বলার ছিল, আরো হয়তো বা বক্তারা বলবে কিনা আমি জানি না। তো এটা হচ্ছে মুখ্য বিষয়, একটা সংক্ষিপ্ত জাস্ট ব্রিফলি আমি একটা সামারি দিলাম। আগামীতে যদি কোনো সময় হয় আমি মতুয়া আমাদের রিলিজিয়াস সম্পর্কে আমিও বলবো। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, সকলের প্রতি আমার নমস্কার, সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ শান্তনু দা, যেইভাবে আপনি কথাটা আমাদের সঙ্গে রাখলেন এটা খুবই একটা মতলব আমরা একটা ডাইরেক্টলি বুঝতে পারলাম কি কি বিষয়টা টোটালি আছে। And just to say to all our everyone who has joined in, Shantanu da is also a very recognized, and he loves and has a passion for cricket. And he has been promoting art and culture for the last 20 years. Even for his education, I am informed that he's completed his graduation from Victoria University Australia. And even as a member of parliament, as such a young member of parliament, he inspires young people across the country. And today, even the lot of young people, Adhyaksh, Chhatra Yuva Matwa Mahasangh, Tanmay da, Gurpreet, National Secretary, Youth of India, কতজন জ্যোতির্ময়, তো এটা যত ইয়াং পিপলরা জুড়তে আমাকে মেসেজ করলেন কি যেইভাবে অনির্বাণ দা একটা বিষয় রাখলেন কি আমরা একটা বায়োগ্রাফি অন পিয়ার ঠাকুর, and it is so important now. I think that will really inspire the young people of today, and that will inspire the youth of India when we want to commit ourselves towards the resurgence of West Bengal and overall towards the Atmanirbhar Bharat and towards the new India that we are believing in. So thank you so much, Shantanu da. It was a real pleasure listening to you. শৈলেশ, থ্যাংক ইউ সো মাচ। আমি যখন মানে শান্তনু যখন বলছিলেন, আমাদের সত্যি মানে এটা একটা অদ্ভুত ইতিহাস যে একজন প্রধানমন্ত্রী উনি ঠিক করবেন যে লাদাখে ভারতের যে ভূখণ্ড সেইগুলো ভারতের দরকার কিনা, উনি ঠিক করবেন যে ওইগুলো জলা জমি সেগুলো আমাদের দিয়ে দেওয়া যেতে পারে। লাদাখে কোনো ঘাস গজায় না বলে চায়নাকে দিয়ে দাও, ওখানে জলা জমি বলে পাকিস্তানকে দিয়ে দাও। এই করে করে একটি অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি উনি করেছেন, যেখানে আজকে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি গত 70 বছর ধরে অবশেষে গিয়ে শান্তনু যে কথাটা বললেন, এবং উনি যখন বলছে কথা, আমার তখন সেই ওরই দৃশ্য মনে পড়লো লোকসভায় দাঁড়িয়ে যখন সিএ ডিবেট চলছে, ও যখন বলতে উঠলো, এবং তখন আমার চোখের সামনে সেই পুরো ইতিহাস পিয়ার ঠাকুরের সময় থেকে স্বাধীনতা পরে দেশ ভাগ, পশ্চিম বাংলার গঠন, সেই পুরো আমার মনে পড়লো। কেন সেদিন আমরা সবাই, আপনারা মনে হয় সবাই যারা এখানে আছেন, we were glued to the television। কিন্তু এই অদ্ভুত একটি পরিস্থিতি, এবং যেখানে 70 বছর ধরে এমন একটি প্রতিশ্রুতির রাজনীতি চললো যে যেখানে বারবার বলা হলো যে হ্যাঁ দেওয়া হবে, দেওয়া হলো না, এবং একটা সেই একজন প্রধানমন্ত্রী মানে চক্রান্ত তো বটেই, না হলে এইটাকে বোঝানো যায় না যে why was it that Nehru, when it came to Eastern Front, he insisted only on relief and not rehabilitation, এবং when it came to the Western Front, he provided relief and rehabilitation। এবং 7ই অগস্ট 1950 সালে যখন ইন্টারিম পার্লামেন্টে এই নিয়ে ডিবেট হচ্ছে, এই 7ই অগস্ট 3 দিন আগে এই ডিবেট 1950 সালে যখন হয়েছিল, সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পুরো স্ট্যাটিস্টিক্স ফিগার দিয়ে দেখিয়ে দিলেন যে নেহেরু লিয়াকত চুক্তি কেন উনি বলেছিলেন এপ্রিল মাসে যে এ বিফল হবে। এবং আমরা দেখছি যে তখনও সেই পার্লামেন্টে দাঁড়িয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নেহেরুকে বলছে যে কমপ্লিট এক্সচেঞ্জ অফ পপুলেশন করে নাও। এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এও ডিমান্ড করেছিলেন যে যারা পূর্ব পাকিস্তান, ইস্ট বেঙ্গল থেকে যারা চলে আসছে, যারা আসতে বাধ্য হচ্ছে, তাদের পপুলেশন অনুযায়ী পাকিস্তানের একটি ভূখণ্ড আমরা যাতে আবার ভারতবর্ষে নিয়ে নিই। এইসব অসাধারণ কাহিনী, মানে সেই জন্য আমি এই কথাটা সেই কারণেই বলেছিলাম যে পিয়ার ঠাকুরের বায়োগ্রাফি, পলিটিক্যাল বায়োগ্রাফি এই জন্য লেখা উচিত যে উনি কিভাবে, এই শান্তনু যে বললেন যে 1948-এ প্রথম
উদ্বাস্তু কলোনি উনি নিজে গঠন করেছিলেন। কিভাবে করেছিলেন? ইট ইজ এ সাগা, ইট ইজ নট এ স্টোরি। ইংরেজিতে বলে ইট ইজ এ সাগা। এবং সেই সাগাটাকে আমাদেরকে আবার পশ্চিম বাংলার শুধু টেক্সট বুকে না, জনমানসের মধ্যে কিন্তু আনতে হবে। আর শান্তনু, তুমি যে কথাটা বললে, আমার মনে হয় যে তুমি যদি আরেকটু সময় দাও আগামী দিনে, এবং একটা তো আমি এখানে ঠিকই করে নিয়েছি, এবং আমি অরিজিৎ দাকে সত্যি ধন্যবাদ জানাতে চাই যে উনি বিমল দা, শতনিককে আমাদের সাথে জুড়েছেন। একটা তো জিনিস আমি ঠিক করে নিচ্ছি শৈলেশের সাথে, যে আমরা এই আলোচনা আরো কয়েকটা করব আগামী দিনে, এবং তুমি তোমার সময় মতন তোমার ব্যস্ততা থেকে সময় বার করে একক বক্তৃতা তোমাকে কয়েকটা তুমি যদি দাও, বিভিন্ন প্রান্তে যদি আমরা এগুলোকে ফোকাস করে করি, and it should also be a discussion which is for a national audience also. একটা ন্যাশনাল অডিয়েন্সের জন্যও এই বক্তৃতা, তোমার একটা একক বক্তৃতা দেওয়া উচিত, যাতে এই যে সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে মতুয়া সমাজের মানুষ, এবং তাদের যে অবদান আমাদের জাতীয় জীবনেও, সেটাও যাতে আরো বেশি করে লোকে জানতে পারে। আমি শৈলেশ, থ্যাংক ইউ। Thank you so much, Dr. The kind of vision and the roadmap that actually you lay before us for the next events as well. So thank you so much. আমরা এইবার এখন বেশি পয়েন্টসটা নিব না, আর আমরা খুব একটা ভালো ডিসকাশন আর ডায়লগ এটা করতে পারলাম যে প্রথমবার মাতুয়া কি কন্ট্রিবিউশন ছিল। যা হোক, এটা বলা হয় কি, যে করে হরির কাজ, হরি করে তার কাজ। আর যেইভাবে আজকে ডক্টর অনির্বাণ দা, শান্তনু দা, আমাদের প্রফেসর বিমল, প্রফেসর সাথনিক যেভাবে বিষয়টা রাখলেন, আমার একদম বিশ্বাস আছে কি আগামীকাল আমরা খুব আর কাজটা করতে পারবো। আর আমাদের জন অধিকার মঞ্চ, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ অ্যান্ড ইউথ অফ ইন্ডিয়া মিলেই এইসব পুরো মতুয়া সমাজের ন্যাশনাল ডিসকোর্স আর ডায়লগটা এটা যে করতে পারি, এটা অবশ্যই হবে। আর আপনার সবাইকেই অগ্রিম শুভ জন্মাষ্টমী আন্তরিক শুভেচ্ছা জানাই, আর খুব খুব ধন্যবাদ। নমস্কার, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ শান্তনু, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ দাদা, নমস্কার। বিমল দা ধন্যবাদ, শতনিক ধন্যবাদ, সকলকে ধন্যবাদ জানাই। সুমন্ত্র মাইতি জনাধিকার মঞ্চের কনভিনার, এবং প্রফেসর অরিজিৎ ভট্টাচার্য, যিনি এই খুব উদ্যোগ নিয়ে এই আমাদের সাথে জুড়েছেন, এবং সকলকে যারা আজকে এখানে এসেছেন। আমাদের এটা ফেসবুক লাইভও হয়েছে, অনেকে আমাদের সাথে এই প্রোগ্রামে জুড়েছে, এবং ফেসবুক লাইভে অনেক লোকে দেখছে, এবং এটা বিভিন্ন পেজ থেকে এটাকে লাইভ করা হয়েছে। আমার মনে হয় যে আরো আগামী 1-2 দিনের মধ্যে আরো অনেকেই দেখবে, এবং এই যে আমাদের এই পুরো রেকর্ডিং হয়েছে, রেকর্ডিং করে এগুলোকে আমরা তারপর ইউটিউবেও আমাদের দেওয়ার পরিকল্পনা যে আমরা করে থাকি, সেটা দেব যাতে আরো বেশি করে লোকের কাছে পৌঁছে। সবাইকে ধন্যবাদ জানাই, এবং শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করে আগামী দিনে যাতে আমরা আরো বেশি করে তাদের আদর্শের ভারত, তাদের আদর্শের আত্মনির্ভর ভারত, যার প্রতিবিম্ব আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ভিশন অফ আত্মনির্ভর ভারতে দেখতে পাচ্ছি, তার জন্য যাতে আমরা সক্রিয় হতে পারি এবং সক্রিয় ফুট সোলজার্স হতে পারি, এই প্রার্থনা করে আমি আজকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে এই প্রোগ্রাম আজকে এখানেই আমরা শেষ করছি।